হ্যালো ফ্রেন্ড, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আই হোপ এবং ফিজিক্যালি এবং মেন্টালি রেডি আছো যে আরেকটি নতুন ক্লাস করার জন্য। তো আমরাও সেমভাবে প্রত্যেকদিনের মতো আজকেও ক্লাস নিয়ে আসলাম। যেহেতু আমরা দুপুর 12টার ক্লাসটি মিস করেছি, তো তার জন্য এখন নিয়ে আসলাম। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আমরা একটু টেকনিক্যাল প্রবলেম ফেস করেছিলাম দুপুরের দিকে, তো তার জন্য আমরা সেভাবে নিয়ে আসতে পারিনি। তোমাদেরকে আমরা ইনফর্মও করেছিলাম। তো ফ্রেন্ড, আমরা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন উপর থেকে লাস্ট 9টি ক্লাস করে নিয়েছি এবং আশা করবো তোমরা সেগুলো দেখেছো। আর যদি কেউ মিস করে থাকে অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে প্লে লিস্ট আছে, সেখান থেকেও পেয়ে যাবে। সো ফ্রেন্ড, আমাদের আজকে টপিক থাকবে ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম, যে ভারতীয় সংসদীয় ব্যবস্থার উপর থেকে কিন্তু আমাদের আজকে সেকেন্ড নাম্বার ক্লাস, তার আগে একটি করে নিয়েছি। সো আমাদের ক্লাসটি তারা দেখতে পারবে যাদের এক্সামের মধ্যে ভারতীয় সংবিধান থেকে কোয়েশন থাকে, অথবা ভারতীয় সংবিধান তোমাদের টপিক আছে, তো তাহলে অবশ্যই তোমরা সবাই দেখতে পারবে। এই ক্লাসটি শুধু যে টিআরবিটি এবং জিআরবিটির জন্য করার তেমনটা নয় কিন্তু, বাট আমাদের ক্লাসটি বেস করে কিন্তু টিআরবিটি সিলেবাসকে বেস করে নিয়ে আসা। তো দ্যাট মিন্স যে শুধু টিআরবিটি তারাই দেখবে, যে জিআরবিটি এবং অন্যান্য তারা দেখবে না, সেমনটা কখনো হবে না। তো সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো ফ্রেন্ড, তার সাথে প্রতিদিনের মতো তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ফর এক্সাম। যদি এখন পর্যন্ত লাইক শেয়ার করে না থাকো কেউ, অবশ্যই করে নেবে। পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবে, যদি এরকম ক্লাস মিস না করতে চাও। আমরা প্রতিনিয়ত বলে থাকি, আশা করবো তোমরা সেসব কিছু বুঝে নিয়েছো, যে স্যার বলতে হয় না প্রত্যেকদিন, আমরা ক্লাসের প্রথমে এসে সব কিছু করে নিই। ইয়েস। সো ফ্রেন্ড, তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্রিয়েট ফর এক্সাম। সেখানে জয়েনে আমাদের ক্লাস রিলেটেড সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখান থেকে পেয়ে যাবে। সো এইসব কিছু ক্লাসের আগে বলা দরকার। অনেকে বলতে পারে যে স্যার এসব কিছু তো আমরা জানি, কেন বারে বলুন তো প্রত্যেকটা দিন। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, তোমরা তো জানি, বাট যারা নতুন আসবে তারা কি জানবে না এসব কিছু, যে আমরা কোথায় কী করি বা কতগুলো ক্লাস করেছি, তো তাদের জন্য তো বলতে হয়। তো তার জন্যে চলো ফ্রেন্ড, তাহলে শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। সরকারি বিল কয় প্রকার? তো বেসিক্যালি যে সরকারি বিল কয় প্রকার হয়, তো ফ্রেন্ড জানো যে বিল কিন্তু দুই প্রকার হয়। বেসিক্যালি যদি বিলের কথা হয় বলি, তাহলে কয় প্রকার হয়? দুই প্রকার হয়। তার মধ্যে একটি হলো যে সরকারি বিল, একটি হলো যে সরকারি বিল, আরেকটি হলো কি যে বেসরকারি বিল। সো বিলের কথা যদি বলা হয় যে দুই প্রকার হবে, বেসরকারি বিল। তো আমাদের এখানে কোয়েশন যে সরকারি বিল কয় প্রকার হয়। ইয়েস। তো বিল যদি বলে, টোটাল বিলের কথা যদি বলা হয়, তাহলে দু প্রকার হবে, একটি হলো সরকারি বিল আর অন্য রকমটি হলো বেসরকারি বিল। তাহলে আমাদের এখানে কোয়েশন নাম্বার 1, যে সরকারি বিল কয় প্রকার হয়, কী হবে তোমরা অবশ্যই আনসার করবে। কোথায় আনসার করবে? তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স ওপেন থাকে, সেখানে তোমরা সবাই আনসার করবে। সো ফ্রেন্ড, কয় প্রকার হয় সরকারি বিল? তো সরকারি বিল বেসিক্যালি যে তিন প্রকারের হয়। কয় প্রকার হয়? যে তিন প্রকার হয়। অপশন সি হবে যে আমাদের সঠিক উত্তর। তাহলে বলতে পারো যে স্যার কী কী তিন প্রকারের হয় যে বিল? সরকারি বিল যে তিন প্রকার হয় আপনি বললেন, সেই তিন প্রকার বিলের নাম কি? তো চলো আমরা জেনে নিই। প্রথমটি হলো যেমন সাধারণ বিল, এবং দ্বিতীয়টি বলা হয় যে অর্থ বিল, এবং তৃতীয়টি সংবিধান সংশোধন সংক্রান্ত বিল। মনে রাখবে, প্রথমটি কি সাধারণ বিল, দ্বিতীয়টি অর্থ বিল, এবং তৃতীয়টি সংবিধান সংশোধন সংক্রান্ত বিল। তো সেই তিন প্রকার বিল সরকারি বিলের মধ্যে পড়ে। তাছাড়া বেসরকারি বিলও আছে, তো আমরা সেসবও করবো অবভিয়াসলি। নেক্সট কোয়েশন। আমরা কিন্তু পার্লামেন্ট থেকে একটি ক্লাস করে নিয়েছি, তো যারা প্রথম ক্লাসটি দেখেছো আশা করি এই ক্লাসটি বুঝবে। কারণ জানো যে পার্লামেন্ট কনসিস্ট অফ, যে ভারতীয় সংসদ কনসিস্ট অফ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, সেগুলা নিয়ে যে পার্লামেন্ট গঠিত। তো কোয়েশ্চন নাম্বার 2, অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে? যে অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোথায় উত্থাপিত হতে পারে? অপশন এ পার্লামেন্টের যে কোনো কক্ষে, অপশন বি কেবলমাত্র লোকসভায়, অপশন সি কেবলমাত্র রাজ্যসভায়, এবং অপশন ডি যে পার্লামেন্টের যৌথ সভায়। সো অর্থ বিল কোথায় উত্থাপন হতে পারে? ইয়েস, তোমরা সেটা জানবে সবাই, আশা করবো যে অর্থ বিল কোথায় কেবলমাত্র উত্থাপিত হতে পারে। ইয়েস। তো যারা ফ্রেন্ড যে অপশন এ করেছো যে পার্লামেন্টের যে কোনো কক্ষেই, তো সেক্ষেত্রে কিন্তু হবে না। যে পার্লামেন্টের যে কোনো কক্ষে কিন্তু হতে পারে না। অর্থ বিল জানো একমাত্র আমরা জানি যে কেবলমাত্র কিন্তু লোকসভায় কিন্তু উত্থাপিত হয়, এবং লোকসভাকে যেটা বলে যে নিম্নকক্ষ বা লোয়ার হাউস। তো অর্থ বিল কেবলমাত্র কিন্তু লোকসভাতে উত্থাপিত হয়। রাজ্যসভা বা পার্লামেন্টের যৌথ সভায় কিন্তু কখনো উত্থাপিত হয় না। যে পার্লামেন্টের যে কোনো কক্ষে কিন্তু উত্থাপিত করে না, তার মধ্যে শুধু লোকসভায় যে অর্থ বিল উত্থাপিত হয়। এবং ভারতীয় সংবিধানের সেই 110 নং ধারায়, ভারতীয় সংবিধানের সেই 110 নং
দ্বারাই অর্থবিল সংক্রান্ত কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে। বা অর্থবিল সংক্রান্ত বলা হয়েছে ভারতীয় সংবিধানের সেই 110 নং দ্বারাই। নেক্সট কোয়েশন। তাহলে কোয়েশন নাম্বার 3 সবাই করো, যে কোয়েশন নাম্বার 3 তো তাহলে সবাই পারবে যে সংবিধানে কত নং দ্বারা অর্থবিলে উল্লেখ আছে। সো এক্ষেত্রে কিন্তু সবার 100% আছে। তাড়াতাড়ি করো অর্থবিল যে সংবিধানে কত নং দ্বারা অর্থবিলে উল্লেখ আছে। তো সেটা আমরা বলেছি যে সংবিধানে 110 নং দ্বারা। ইয়েস, সংবিধানে 110 নং দ্বারাই যে অর্থবিলে উল্লেখ আছে। নেক্সট কোয়েশন। কোয়েশন নাম্বার 4, জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? যে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোন সময়টি হবে? তো তোমরা জানো যে পার্লামেন্টের কিন্তু কাজকর্ম বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি হলো যে কুইশন আওয়ার, প্রথমে থাকবে কুইশন আওয়ার, তারপরে জিরো আওয়ার এবং তারপরে থাকবে প্রিভিলেজ মোশন। তো সেই ক্ষেত্রে আমাদের কোয়েশন যে জিরো আওয়ার বলতে কোন সময়টাকে বোঝানো, কোন সময়টা কালকে জিরো আওয়ার্স বলা হয়। সো প্রথমটি কি, যে প্রথমটি হলো কুইশন আওয়ার। ইয়েস, প্রথমটি কি, যে কুইশন আওয়ার। এবং দ্বিতীয়টি তো তোমরা জানো যে জিরো আওয়ার। এবং তৃতীয়টিকে বলে যে প্রিভিলেজ মোশন। তৃতীয়টিকে কি বলে? যে প্রিভিলেজ মোশন। ইয়েস, তৃতীয়টিকে বলে যে প্রিভিলেজ মোশন। তো মনে রাখবে যে পার্লামেন্টারি প্রসিডিং কিন্তু 3টা ভাগে হয়ে থাকে। তার মধ্যে প্রথমটি হলো যে কুইশন আওয়ার, এবং দ্বিতীয়টি হলো যে জিরো আওয়ার, এবং তৃতীয়টি হলো প্রিভিলেজ মোশন। তো সেক্ষেত্রে আমাদের জিরো আওয়ার বলতে কোন সময়টাকে বোঝানো হয়? সো ফ্রেন্ড, জিরো আওয়ার বলতে বোঝানো হয় যে আমাদের রাইট আনসারটি হবে, তোমরা সবাই করেছো, দ্যাট ইজ অপশন বি, সি। যে 12 PM থেকে 1 PM সেই সময়টাকে বলা হয় কিন্তু জিরো আওয়ার। 12 PM থেকে 1 PM সেই সময়টাকে বলা হয় জিরো আওয়ার। তোমরা জানো যে সংসদের প্রশ্ন পর্বের যখন সংসদের কুইশন আওয়ার শেষ হবে, সংসদের কুইশন আওয়ার থাকে বেলা 11টা থেকে 12টা অবধি। যে বেলা 11টা থেকে 12টা অবধি তখন সেই কুইশন আওয়ার সময় থাকে। তখন সেই সময়টা যখন শেষ হয়, তারপর দুপুর 1টা তো লাঞ্চ আওয়ার চলে, তারপর দুপুর 1টার সময় লাঞ্চ আওয়ার চলে, এবং সেই সময়টাই সেই লাঞ্চ আওয়ারের আগেই দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সেই সময়কালকে কিন্তু জিরো আওয়ার বলা হয়। কারণ 1টার সময় তো তাদের লাঞ্চ আওয়ার চলে বা মধ্যাহ্ন ভোজনের বিরতি চলে। তো তার আগে যে সময়টা কুইশন আওয়ারের ঠিক পরবর্তী সময়টাই তো জিরো আওয়ার। এবং জিরো আওয়ার সময়টা হলো যে ঠিক 12টা থেকে 1টা পর্যন্ত। এবং যদি কুইশন আওয়ারের কথা বলে তাহলে 11টা থেকে 12টা হবে। তো সেমভাবে, এবং এই সময়ের মধ্যে এবং জিরো আওয়ার সময়ের মধ্যে সংসদ কর্তৃক যে উত্থাপিত বিভিন্ন বিষয় সেগুলো যখন আলোচনা করা হয় এই জিরো আওয়ার্সের মধ্যে। নেক্সট কোয়েশন নাম্বার 5, যে পার্লামেন্টের অধিবেশন কে আহ্বান করেন? যে নিচের কে যে পার্লামেন্টের অধিবেশন সেটি আহ্বান করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকার। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? যে পার্লামেন্টের অধিবেশন কে আহ্বান করেন? কোয়েশন নাম্বার 5, দ্যাট ইজ, তোমরা জানো যে সেক্ষেত্রে কিন্তু স্পিকার কিন্তু আহ্বান করেন না। তো কেউ যদি সেরকম কনসেপ্ট থাকে যে স্পিকার করতে পারে, যেহেতু স্পিকার পার্লামেন্টেই বসে, তো ফ্যান এরকমটা না কিন্তু, যে লোকসভার মধ্যে আমরা জানি যে স্পিকার বসে। তো সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি একমাত্র পার্লামেন্টের সেই অধিবেশনগুলো আহ্বান করতে পারে। তো রাষ্ট্রপতির দ্বারা সেগুলো করা হয়, প্রধানমন্ত্রী বা স্পিকার সেক্ষেত্রে হবে না। তো নেক্সট কোয়েশন, রাজ্যসভার কার্যকলাপের মেয়াদ হলো, তো রাজ্যসভার সেই কার্যকলাপের মেয়াদ কত বছর থাকে? রাজ্যসভার কার্যকলাপের মেয়াদ কত বছর হয়? 3 বছর, 4 বছর, 5 বছর এবং কোনোটি নয়। আমাদের সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? তো রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর থাকে? সো কোয়েশ্চন নাম্বার 6 এর সঠিক উত্তরটি কী হবে? এই কোয়েশ্চনটাতে কেউ কারো যাতে ভুল না হয়, আমরা কিন্তু অনেকবার করিয়েছি। তো এইসব কিছু কোয়েশ্চন কিন্তু অনেকবার রিভাইজ হয়ে থাকে। দ্যাট মিনস সেগুলো অনেকে ডাউট থাকে, কনফিউশন থাকে, কারণ অনেকেই ভুল করে থাকো। সেক্ষেত্রে কিন্তু অনেকে ডাউট থাকতে পারে যে 5 বছর হতে পারে। তো ফ্রেন্ড, 5 বছর কিন্তু হবে না। তো রাজ্যসভা কার্যকালের মেয়াদ থাকে, আমরা জানি যে এক্ষেত্রে কিন্তু অপশন ডি হবে, কোনোটি নয়। দ্যাট মিনস 6 বছর থাকে, যে 6 ইয়ার হয় রাজ্যসভা কার্যকালের মেয়াদ। তাছাড়া আমরা জানি যে ভারতীয় সংসদীয় ব্যবস্থা কিন্তু স্থায়ী কক্ষ হলো যে রাজ্যসভাকে বলা হয় যে স্থায়ী কক্ষ। দ্যাট মিনস যে রাজ্যসভাকে কিন্তু সম্পূর্ণরূপে কখনো ভেঙে দেওয়া হয় না। তারপরেও তবে সেক্ষেত্রে বলা হয় যে প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার মধ্যে 1/3 সদস্য কিন্তু অবসর গ্রহণ করেন। তো দ্যাট মিনস যে রাজ্যসভা কখনো ভাঙা হয় না, এবং রাজ্যসভাকে সেই স্থায়ী কক্ষ বলা হয়, এবং রাজ্যসভা সেই মেয়াদকাল হলো যে 6 বছর। নেক্সট কোয়েশন নাম্বার 7, যে
ভারতীয় সংবিধানে কত নং ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? যে ভারতীয় সংবিধানে কত নং ধারা অনুসারে যে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট সেটি পেশ করা হয়? কোশ্চেন নাম্বার 7, কোন ধারা অনুসারে বা কোন আর্টিকেল অনুসারে সেটি পেশ করা হয়? সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? তো দ্যাট ইজ আমাদের অপশন বি, যে 111 নং ধারা অনুসারে। 111 নং ধারা অনুসারে কিন্তু সংসদের উভয় কক্ষে, দ্যাট মিন্স লোকসভা ও রাজ্যসভা, সেটি বাজেট পেশ করা হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8। সো ভালো করে পরে আনসার করবে, প্রথমে ভালো করে পরে বুঝে তারপরে আনসার করবে। তার জন্য অবশ্যই কয়েক সেকেন্ড সময় দেবো তোমাদেরকে। নিচে দেওয়া তথ্যগুলি বিবেচনা করে কোনগুলি সঠিক চিহ্নিত করো। তো অবশ্যই তোমরা পড়ে নাও প্রথমে যে কোনগুলো সঠিক হতে পারে। অপশন এ, যে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। 2, যে রাজ্যসভার সদস্যগণ সর্বোচ্চ 5 বছর পর্যন্ত শপথে আসীন থাকতে পারেন। অপশন সি, লোকসভার রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তো সেক্ষেত্রে নিচে কোনটি হবে? অপশন এ, অপশন বি, অপশন সি। সো কোনটি হবে সঠিক উত্তর? নিচে দেওয়া 3টি স্টেটমেন্ট মধ্যে কোনগুলো হবে সঠিক উত্তর? সো ফ্রেন্ড, যদি আমরা 1-এর সাথে বলি, 1টি দেখি, তাহলে কি আছে লেখা? যে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। তো আমরা সেটা বলেছি, আমরা পড়েছি যে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, সেটা কখনো ভাঙা যায় না, এবং বাট রাজ্যসভার মেয়াদ থাকে 6 বছর, এবং তার তবে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। তো সেক্ষেত্রে আমাদের অপশনে হয়তো সঠিক উত্তরটি হবে। ঠিক আছে না? এখানে বলেছে যে বিবেচনা করে কোনগুলি সঠিক চিহ্নিত করো, সঠিক চিহ্নিত করতে বলা হয়েছে। 2, রাজ্যসভার সদস্যগণ সর্বোচ্চ 5 বছর পর্যন্ত শপথে আসীন থাকতে পারেন। সেটা কি হতে পারে? রাজ্যসভার সদস্য আমরা জানি যে 6 বছর থাকতে পারেন, তো 5 বছর তো কখনো হতে পারে না। তাহলে অপশন বি, 2 নম্বর অপশনটা আমাদের কেটে গেল। অপশন সি, যে লোকসভা রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তো সেক্ষেত্রে আমরা জানি যে লোকসভা কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, সেগুলো করেছি। তো দ্যাট মিনস তাহলে আমাদের অপশন এ, অপশন 3 সেগুলো কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি? অপশন বি, 2 এবং 3 সেটি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9। সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? যে সংসদের কোন কক্ষের সভাপতি হন বা সেই কক্ষের সদস্য হতে পারেন না। সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য হয় না? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং বিধান পরিষদ। কোনটি সঠিক উত্তর হবে? কোয়েশ্চন নাম্বার 9, যে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ। লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লোকসভা, রাজ্যসভা। সো সেক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে? সো ফ্রেন্ড, তোমরা জানো যে কিন্তু একমাত্র রাজ্যসভায় কিন্তু যে সেই কক্ষের সদস্য কখন সভাপতি হতে পারেন না, বাট লোকসভা বা বিধানসভা, বিধান পরিষদ সেক্ষেত্রে হওয়া যায়, বা রাজ্যসভা কিন্তু হয় না। সো আমাদের কোয়েশ্চন নাম্বার 9 সঠিক উত্তরটি অপশন বি। নেক্সট কোয়েশ্চন, ভারতীয় সংবিধানে কত নং ধারা অনুসারে লোকসভা স্পিকার নির্বাচিত হয়ে থাকেন? যে ভারতের সংবিধানের নিচের কত নং ধারা অনুসারে লোকসভা স্পিকার, এখানে বলা হচ্ছে যে লোকসভা স্পিকার নির্বাচিত হয়ে থাকেন, কত নং ধারা অনুসারে সেটি হবে? ইয়েস। সো ফ্রেন্ড, সেটি হবে যে 93 নং ধারা অনুসারে, 93 নং আর্টিকেল অনুসারে যে লোকসভা স্পিকার, ভারতীয় সংবিধানে 93 নং ধারা অনুসারে যে লোকসভা স্পিকার নির্বাচিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চন, লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হবে? যদি কোনো লোকসভার মধ্যে যদি একটি রাজনৈতিক দলকে যদি বিরোধী দলের মর্যাদা পেতে হয়, তাহলে তাকে সেই বিরোধী দলকে কত শতাংশ আসন পেতে হবে, তাহলে সেক্ষেত্রে বিরোধী দলের মর্যাদা লাভ করবে? 5%, 10%, 15%, 20%। কোনটি সঠিক উত্তর হবে ফ্রেন্ড? যে লোকসভায় একটি রাজনৈতিক দলকে যদি বিরোধী দলের মর্যাদা লাভ করে সেক্ষেত্রে ন্যূনতম, ইয়েস, তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে 10%। 10% যদি আসন পায় সেক্ষেত্রে সেই দল বিরোধী দলের মর্যাদা পেতে পারে। আদারওয়াইজ যদি 10% কম হয় সেক্ষেত্রে কখনো সেই দল বিরোধী দলের মর্যাদা পাবে না। তো নেক্সট কোয়েশ্চন নাম্বার 12। ভারতবর্ষে রেসিডারি পাওয়ার ন্যস্ত করা হয়েছে। নিচের কাদের ক্ষেত্রে সেই পাওয়ারটি ন্যস্ত করা হয়েছে? যুগ্মভাবে রাজ্য কেন্দ্রীয় আইনসভার উপর, রাজ্যসভার উপর, এবং অপশন সি কেন্দ্রীয় আইনসভার উপর। সেই রেসিডারি পাওয়ার সেটি কার উপর ন্যস্ত করা হয়েছে? তো রেসিডারি পাওয়ার বলতে বোঝানো হয় যে ফ্রেন্ড,
সেই পাওয়ারটি ইউজ করে কিন্তু সংসদ সেই পাওয়ারটি ইউজ করে যে কোনো ম্যাটার যেগুলা কনকারেন্ট লিস্ট এবং শেড লিস্টের মধ্যে নাই সেক্ষেত্রেও তারা ল বানাতে পারে সেই পাওয়ারটি ইউজ করে। তো সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চন 12 যে ভারতবর্ষের রেসিডারি পাওয়ার ন্যস্ত করা হয়েছে নিচে কাদের উপর। তো মনে করো যে কারা ল বা আইনগুলো মেক করে বা বানায় কারা, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে সেটি কোনটি সঠিক উত্তর হবে। ইয়েস, তো সেই পাওয়ারটি ন্যস্ত করা হয়েছে একমাত্র কেন্দ্রীয় আইনসভার উপর সেই পাওয়ারটি দেওয়া হয়েছে এবং সেই পাওয়ারটি ইউজ করে তারা যে কোনো ম্যাটারের উপর যে কোনো বিষয়ের উপর তারা যেগুলা কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্টের আন্ডারে নেই তো সেগুলোর উপর তারা অবশ্যই তার উপর থেকে কোনো ল বানাতে পারে। নেক্সট কোয়েশ্চন, নিম্নোক্ত কোন অধিকারিক সংসদের সদস্য না হয়েও সংসদের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারে। যে নিচের মধ্যে কোন অধিকারী যে সংসদের সদস্য নয় কিন্তু অথচ সংসদের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দ্যাট মিনস লোকসভা রাজ্যসভা যে কোনো কক্ষেই তারা অংশগ্রহণ করতে পারে। তো নিম্নোক্ত যে নিচের দেওয়া কোন ব্যক্তি হবে সেটি করতে পারে, কোন আধিকারিক হবে যে সেটি করতে পারে, সেই আলোচনা অংশগ্রহণ করতে পারে। তো ফ্রেন্ড, তোমরা জানো যে সেটি করতে পারে একমাত্র অপশনে যে অ্যাটর্নি জেনারেল কিন্তু সে অধিকারী যে সংসদের যে কোনো কক্ষে আলোচনা অংশগ্রহণ করতে পারে এবং অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করা হয় যে প্রেসিডেন্ট দ্বারা কিন্তু সেই অ্যাটর্নি জেনারেলকেও অ্যাপয়েন্টেড করা হয় এবং উনি যে সংসদের যে কোনো কক্ষের আলোচনা অংশগ্রহণ করতে পারে অথচ কিন্তু উনি সংসদের কোনো কক্ষের সদস্য নয়। নেক্সট কোয়েশ্চন 14, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছিল যে সংসদ ভারতীয় সংবিধানের কাঠামো পরিবর্তন করতে পারবে না। যে নিচের কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কিসের জন্য রায় দিয়েছিল, যে ভারতীয় সংবিধানের কাঠামোর পরিবর্তন করা যাবে না, নিচের কোন মামলাকে বেস করে যে ভারতীয় সংবিধান রায় দিতে বাধ্য হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড? সো আমাদের সঠিক উত্তরটি কী হবে, যে কোন মামলার উপর বেস করে সুপ্রিম কোর্ট সেরকম রায় দিয়েছিল যে ভারতীয় সংবিধানের কাঠামোর কোনো পরিবর্তন করতে পারবে না কেউ। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি যে অপশন এ, কেশবানন্দ ভারতী মামলা। যে কেশবানন্দ ভারতী মামলার উপর বেস করে যে সুপ্রিম কোর্ট সেই রায়টি দিয়েছিল যে সংবিধানে কোনো পরিবর্তন করা যাবে না। নেক্সট কোয়েশ্চন। সো ফ্রেন্ড, যারা এখন পর্যন্ত লাইক শেয়ার করে অবশ্যই করে নাও, তোমরা অবশ্যই সেসব কিছু করবে, তোমাদের সেসব কিছু আমাদেরকে মোটিভেট করে। অ্যাকচুয়ালি আমরা চাইছি যে যতটা দেখতে পাচ্ছ যে আমরা ম্যানেজ করতে টাইমগুলো, দেখতে পেয়েছো যে দুপুর আমরা ক্লাস দিতে পারিনি, তো তার জন্য অন্তত সন্ধ্যার দিকে অ্যারেঞ্জ করেছি, বাট আমরা যতটা পারি আমাদের থেকে বেস্ট ট্রাই করেছি যে অ্যারেঞ্জ করতে। তো তার জন্য এখন নিয়ে আসলাম। অবশ্যই তোমরা অবশ্যই আমাদেরকে এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের মোটিভেট করবে যাতে আমরা এরকম নিয়ে আসতে পারি। অবশ্যই বলবে যে আজকের ক্লাসের কোয়েশ্চনগুলো কীরকম লাগলো তোমাদেরকে। তো অনেকগুলো কোয়েশ্চন যে ফ্রেন্ড, অনেকগুলো কোয়েশ্চন আজকের ক্লাসে যে WBSCর পরীক্ষার মধ্যে এসেছিলো, কিন্তু অনেকগুলো কোয়েশ্চন তার থেকেই নেওয়া যে WBCS সেই পরীক্ষার কোয়েশ্চন থেকেই নেওয়া, কিন্তু প্রিভিয়াসের কোয়েশ্চন থেকে, কারণ সেসব কোয়েশ্চনগুলো অনেকগুলো এসেছিলো। তো আমরা তার মধ্যে থেকে কিছু কোয়েশ্চন আজকে নিয়েছি যাতে তোমাদেরকে সেভাবে দিতে পারি ইনফরমেটিভ, পাশাপাশি অথেন্টিকেট নোট যেগুলো এক্সাম রিলেটেড। তোমরা আশা করি কোয়েশ্চনগুলো যদি ভালোভাবে স্টাডি করো তাহলে বুঝতে পারবে যে নোটগুলো কতটা রিলেটেড তোমাদের সিলেবাসের সাথে। কোয়েশ্চেন নাম্বার 15, তো অনেকে বলছিল যে স্যার, অনেকে কালকে কমেন্ট করেছিল যে দেখতে পেয়েছি যে স্যার এসব পড়লে কি টেটের জন্য চলবে। সো ফ্রেন্ড, এসব পড়লে তো অবভিয়াসলি এসব তো পড়বেই, পাশাপাশি আমরা বলবো যে শুধু আমাদের ক্লাসই করবে না, পাশাপাশি নিজেতেও চাইবে যে একটু ট্রাই করতে পড়তে, নিজে থেকেও একটু পড়বে। আমরা তো অবশ্যই দেবো আমাদের বেস্ট ট্রাই করব, বাট নিজে থেকেও তো ট্রাই করতে হবে না। সো ফ্রেন্ড, তোমরা নিজে থেকেও ট্রাই করো, অবশ্যই আমরাও দিচ্ছি সেরকম যদি হয় তো অবশ্যই তোমরা ক্র্যাক করবে, পাস করতে পারবে। তো কোয়েশ্চেন নাম্বার 15, সবার কার্য চালিয়ে যাওয়ার জন্য লোকসভায় মোট সদস্য সংখ্যা ন্যূনতম কত অংশের উপস্থিতি আবশ্যক। যে সবার কার্য যদি চালাতে হয় সেই ক্ষেত্রে লোকসভার মোট সদস্য সংখ্যা কত শতাংশ উপস্থিত থাকতে হবে, এবং তাহলেই কিন্তু সবার কার্য চালানো যাবে। তো তার থেকে যদি নিচে থাকে অবশ্যই সেক্ষেত্রে যে লোকসভার কার্য চালানো যাবে না, যে লোকসভাকে তখন চালানো যাবে না, সেক্ষেত্রে কত শতাংশ লোক থাকতে হবে। সঠিক উত্তরটি কী হবে? অপশন এ যে 1/দশমাংশ, অপশন বি 1/পঞ্চমাংশ, অপশন সি 1/তৃতীয়াংশ এবং অপশন ডি 1/চতুর্থাংশ। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? সবার কার্য চালিয়ে যাওয়ার জন্য লোকসভায়
মোট সদস্য সংখ্যা ন্যূনতম কত অংশ উপস্থিত আবশ্যক। তো সেই ক্ষেত্রে ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন ইয়েস, দ্যাট ইজ অপশন এ। যে 1/10 10 ভাগের 1 ভাগ লোক অন্তত সবার মধ্যে উপস্থিত থাকতে হবে, তাহলেই কিন্তু সবার কাজ চালানো যাবে। আদারওয়াইজ যদি 10 ভাগের 1 ভাগ থেকেও মানুষ কম থাকে তাহলে সে কিন্তু সবার কাজ চালানো যাবে না। নেক্সট কোয়েশন, সর্বাপেক্ষা বেশি দিন ব্যাপী লোকসভার স্পিকার ছিলেন যে নিচের কে সবচেয়ে বেশি দিন ব্যাপী লোকসভার স্পিকার হিসেবে কাজ করেছিলেন। তো নিচের কোন ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি দিন কাজ করেছিলেন স্পিকার হিসেবে? কোয়েশন নাম্বার 16 কে হবে সঠিক উত্তরটি ফ্রেন্ড? কোয়েশন নাম্বার 16 সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড? সো দ্যাট ইজ অপশন এ, যে বলরাম জাখর। বলরাম জাখরই কিন্তু সবচেয়ে বেশি দিন লোকসভা স্পিকার হিসেবে কাজ করেছিলেন। ওনার সময়কাল ছিল যে 1980 থেকে 89 কিন্তু ওনার সময়কাল ছিল। ততদিন উনি লোকসভা স্পিকার হিসেবে কাজ করেছিলেন। যদি আমরা তার পাশাপাশি মীরা কুমার কথা বলি, যে মীরা কুমারের কথা যদি বলি, মীরা কুমার ছিলেন 2009 থেকে কত, আমরা সেটাও আগেও করেছি, 2009 থেকে 14, 2009 থেকে 14 ছিলেন মীরা কুমার। এবং জেবি মাবালঙ্কর ছিলেন যে প্রথম স্পিকার, যে লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে, জেবি মাবালঙ্কর। এবং উনার সময়কাল ছিল যে 1952 থেকে 1956, যে 1952 থেকে 1956 ওনার সময়কাল ছিল। এবং জেবি মাবালঙ্কর ছিলেন যে প্রথম স্পিকার। তো আমাদের সঠিক উত্তরটি যে লোকসভার স্পিকার বেশি দিন হিসেবে কাজ করেছিলেন, যেখানে বলরাম জাখর। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 17 যে সঠিক উত্তরটি কী হবে? যে কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত কে নেন? যে স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংসদীয় কমিটি। কোয়েশন নাম্বার 17 কী হতে পারে? সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন স্পিকারই নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি হতে পারে না। অনেকে ভাবতে পারে যে রাষ্ট্রপতি হতে পারে, সংসদীয় কমিটি হতে পারে, তো সেক্ষেত্রে হবে না কিন্তু ফ্রেন্ড। কোয়েশন 17 সঠিক উত্তরটি একমাত্র স্পিকার নিতে পারে সেই বিলটি অর্থ বিল কিনা। বাট সেটি লোকসভার মধ্যে উত্থাপন করার কিন্তু রাষ্ট্রপতি থেকে অবশ্যই পারমিশন নিতে হয়, এবং স্পিকারই তখন নির্ধারণ করে যে সেটি অর্থ বিল কিনা, সে ব্যাপারে স্পিকার সিদ্ধান্ত নেন। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 18 যে প্রোটেম স্পিকারের কাজ কি? কোয়েশন নাম্বার 18 যে প্রোটেম স্পিকারের কাজ কি? যে স্পিকারের অনুপস্থিতিতে সবার কার্য পরিচালনা। অপশন বি, সদস্যদের শপথ বাক্য পাঠ করানো। অপশন সি, যে স্পিকারের দায়িত্ব পালন করা। সেক্ষেত্রে প্রোটেম স্পিকারের কী কাজ হবে? কোয়েশন নাম্বার 18, প্রোটেম স্পিকার বা ওনাকে বলা যে কার্যনির্বাহী স্পিকার। তো সেক্ষেত্রে কী হবে? তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা জানি যে প্রোটেম স্পিকারকে কিন্তু নির্বাচিত বা নিয়োগ করে থাকে রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয়। এবং লোকসভা নির্বাচনের পর যতদিন পর্যন্ত বা নবগঠিত লোকসভার সদস্যরা স্পিকার নির্বাচন না করেন, ততদিন পর্যন্ত কিন্তু উনি সেই লোকসভা স্পিকারের ভূমিকা পালন করেন। ততদিন পর্যন্ত সেই প্রোটেম স্পিকার বা কার্যনির্বাহী স্পিকার সেই স্পিকার ভূমিকা পালন করেন, যতদিন পর্যন্ত সেই লোকসভার সদস্যরা তাদের মধ্যে থেকে স্পিকারকে মনোনীত বা নির্বাচিত না করে, এবং সেই প্রোটেম স্পিকারকে সেই রাষ্ট্রপতি দ্বারাই কিন্তু নিয়োগ করা হয়। তো আমাদের কোয়েশ্চন নাম্বার 18 সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড? সেক্ষেত্রে তোমরা বুঝে গিয়েছো যে সদস্যদের শপথ বাক্য পাঠ করানো। যে সদস্যদের শপথ বাক্য পাঠ করাবে কে? সেই প্রোটেম স্পিকার কিন্তু সদস্যদের সেই শপথ বাক্য পাঠ করায়, কারণ তখন সমস্ত স্পিকার থাকে না যে শপথ বাক্য পাঠ করানোর জন্য। তো সেক্ষেত্রে যে প্রোটেম স্পিকারের কাজ হলো যে সদস্যদের শপথ বাক্য পাঠ করানো। নেক্সট কোয়েশন, সো তার আগে অবশ্যই যারা এখন পর্যন্ত করোনি, লাইক শেয়ার অবশ্যই করে দাও। বলো তো দেখি কারা কারা এখন পর্যন্ত লাইক এবং শেয়ার করেছো, দেখতে চাই যে কারা করেছো। আর কারা করোনি প্লিজ, তো প্রতিদিন তো দেখি যে কারা করেছো বলি, আজকে তো মেনশন করো যে কারা কারা করোনি লাইক এবং শেয়ার, দেখতে চাই যে কারা কারা করোনি। সো যারা যারা করোনি ফ্রেন্ড অবশ্যই করবে। আমরা প্রত্যেকটা ক্লাসে বলি যে তোমাদের কমেন্ট এবং লাইক রিয়েলি আমাদেরকে মোটিভেট করে যে এরকম ক্লাস নিয়ে আসতে, তার জন্য প্রত্যেকটা ক্লাসে বলি। তোমরা তো অবশ্যই আমাদের ক্লাসের বিনিময়ে শুধু একটা লাইক এবং কমেন্ট দিতে পারো না, আমরা তো তোমাদের কাছে সেটুকুই চাইছি, তার থেকে তো বেশি কিছু চাইছি না যে অন্য কিছু দিতে। আমরা তার বিনিময়ে কত কিছু দিচ্ছি তোমাদেরকে, যদি তোমরা সেগুলো বুঝো আশা করি তোমরা অবশ্যই করবে। কোয়েশ্চন নাম্বার 19, লোকসভা স্পিকারকে পদচ্যুতির প্রস্তাব উত্থাপন করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? যে লোকসভা যদি স্পিকারকে যে পদচ্যুতি বা ইমপিচমেন্ট করতে হয়, এবং যদি করতে হয় সেক্ষেত্রে প্রস্তাব উত্থাপন করতে হলে কতদিন আগে সেই নোটিশটি দিতে হয়? কোয়েশ্চন নাম্বার 19 সঠিক উত্তরটি কী হবে? 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ। তো আমাদের সঠিক উত্তরটি কি ফ্যান?
যে লোকসভা যদি কোনো স্পিকারকে পদচ্যুতি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই অন্তত 14 দিন আগে নোটিশ দিতে হয়, সেক্ষেত্রে 2 সপ্তাহ আগে অবশ্যই নোটিশ দিতে হয় এবং তারপরে সেই স্পিকারকে পদচ্যুতির প্রস্তাবটি উত্থাপন করা যায়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20। লোকসভা স্পিকার নির্বাচিত হন, যে লোকসভা স্পিকার নির্বাচিত কে করেন, লোকসভা স্পিকার নির্বাচিত কে করেন, আমরা সেটা আগেও বলেছি। এখন যদি কেউ ভুল করে অবশ্যই কিন্তু তার জন্য স্টিক কোনো কিছু থাকবে তোমাদের জন্য। কেউ যাতে ভুল না হয় যে লোকসভা স্পিকার নির্বাচিত কে করেন, সেটা জানি সবাই। সেটা রাষ্ট্রপতিও করে থাকেন না এবং প্রধানমন্ত্রীও করেন না। সেটা কে করেন, যে লোকসভার সদস্যগণ কর্তৃক কিন্তু লোকসভা স্পিকারকে নির্বাচিত করা হয়। লোকসভার সদস্যগণ কর্তৃক কিন্তু লোকসভা স্পিকারকে নির্বাচিত করা হয় এবং যতদিন পর্যন্ত সেই লোকসভা স্পিকার নির্বাচিত না হয় সেই ক্ষেত্রে সেই স্পিকারের দায়িত্ব পালন করে প্রোটেম স্পিকার বা কার্যনির্বাহী স্পিকার, সেক্ষেত্রে দায়িত্ব পালন করে। সো ফ্রেন্ড, আজকে ক্লাস এই পর্যন্তই। তো আজকে তোমাদের জন্য 20টি কোয়েশ্চন নিয়ে আসলাম। তো অবশ্যই বলবে যে ক্লাস কীরকম লাগলো, আর যদি আমাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই যারা যারা এখন পর্যন্ত করেনি অবশ্যই করে যাবে। পাশাপাশি ছোট্ট করে এবং কমেন্ট করতে ভুলবে না। যারা কমেন্ট করো না, অনেকে দেখি যে খুব ভালো ভালো কমেন্ট করে থাকো, রেগুলার কমেন্ট করো, তোমাদের মধ্যে থেকে আছো কয়েকজন যে রেগুলার কমেন্ট করে থাকো। তো থ্যাঙ্কস যারা যারা কমেন্ট করছো এইভাবে, এবং যারা করছে না অবশ্যই তারাই করবে। তো তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্রিকেট ফর এক্সাম। সেখানে জয়েনে আমাদের ক্লাসের সকল আপডেট, নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবে। ইভেন আমরা ক্লাসের সকল সব কিছু সেখানে শেয়ার করি। তোমাদের যদি কোনো কিছু ডাউট কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য কমেন্ট বক্স ওপেন থাকবে। সো ফ্রেন্ড, তাহলে আজকে এই পর্যন্ত থাক তাহলে। সো নেক্সট ডে আবার একটি নতুন ক্লাসে দেখা হবে অবশ্যই। সো টিল দেন থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। সো নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।